ক্লাসরুমে বসে আছে আকাশ। আজকে সে ভার্সিটিতে নতুন ভর্তি হয়েছে। শরীরে একটাও ভালো পোশাক পরা না, সব পুরনো পোশাক পরা। এটা দেখে তার আশেপাশে কেউ বসছে না। বেশ কিছুক্ষণ যেতেই স্যার এসে ক্লাস শুরু করলেন। নতুন বছর, সবাই নতুন ভর্তি হয়েছে। স্যার সবার পরিচয় নিতে লাগলো। সবার পরিচয় নেওয়া শেষ হতেই সব শেষে আকাশকে উদ্দেশ্য করে স্যার বলতে লাগলো, এই ছেলে, তুমি দাঁড়াও আর তোমার পরিচয় বলো। আকাশ দাঁড়িয়ে বলতে লাগলো, আমার নাম আকাশ। আমি মদনপুর থেকে এসেছি। আমার আব্বু আম্মু সবাই মারা গেছে কয়েক বছর আগে বাইক অ্যাক্সিডেন্টে। আকাশের কথা শুনে স্যার তাকে বসিয়ে দিল। এদিকে ক্লাস শেষ হতেই সবাই চলে গেল বাইরে। নতুন বছর, তাই বেশি ক্লাস হবে না। এটা দেখে যে যার মতো চলে যেতে লাগলো। এদিকে আকাশ ক্লাসরুম থেকে বের হয়ে পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। কোথায় কি আছে কি না আছে দেখা দেখি শেষ হতেই আকাশ তার বাড়ির দিকে রওনা দিল। মেন গেটের কাছে আসতেই কলেজের ভেতর থেকে কয়েকটা ছেলে মেয়ে ডাক দিয়ে বলতে লাগলো, এই যে। আকাশ একবার পেছনে ফিরে দেখে আশেপাশে কেউ নেই। তাই আকাশ আবারও হাঁটা ধরতেই আবারও পেছন থেকে ওই মেয়েটাই ডাক দিয়ে বলতে লাগলো, এই যে, কালো শার্ট, কালো প্যান্ট আর মোটা ফ্রেমের চশমা পরে কলেজের গেট দিয়ে চলে যাচ্ছ, তোমাকেই ডাকতেছি। আকাশের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা তাকেই ডাকতেছে, কারণ একমাত্র আকাশ এই ড্রেস পরে এসেছে কলেজে। আকাশ পেছনে ফিরে দেখে বড় একটা শিমুল গাছের নিচে বসে আছে কয়েকজন ছেলে মেয়ে। আকাশ তাদের কাছে আসতেই ছেলে মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, কি রে শালা, তুই বয়রা নাকি? এত ডাকার পরেও তুই শুনতে পাস নাই? আসলে ভাইয়া, আমি ভাবছিলাম কি আপনারা অন্য কাউকে ডাকতেছেন, আর আমি আপনাদের খেয়ালও করি নাই। প্লিজ এইবারের মতো মাফ করে দেন। একে তো অন্যায় করেছিস, আবার আমরা তোর সিনিয়র, আমাদের কাছে এসে সালামও দিস নাই। এটা তো আরও বড় অপরাধ করেছিস। এই না মিনা টিনা, এই শালাকে কি বিচার করব বল? আমি তো ভাবতেছি এই শালাকে পুরো ল্যাংটা করিয়ে সারা কলেজ ঘোরাবো। কি বলিস তোরা, ঠিক বললাম না? একদম ঠিক বলেছিস মিনা। ঝিনুক, এই শালাকে এটাই কর, সবচাইতে বেশি ভালো হবে এটা করলে। আই, তোর প্যান্ট খোল, শার্ট খোল তাড়াতাড়ি। তোকে এই পুরো কলেজে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমাদের সাথে বেয়াদবি করিস, তাই না? প্লিজ আপু, আমাকে এইবারের মতো মাফ করে দেন। আমি আর কখনো এমন ভুল করব না। তবুও আপনি আমাকে এই শাস্তিটা দিয়েন না। আমারও তো একটা মান সম্মান আছে। প্লিজ আপু। বাহ বাপ্পা, তোরও আবার মান সম্মান আছে। যাক, শুনে ভালো লাগলো। এই, তোরা এক কাজ কর, সে যখন এটা করতে পারবে না, আমার ব্যাগে দেখ কিছু ড্রেস আছে মেয়েদের, এইগুলো পরিয়ে দে তোকে। বেচারার শরমটা কেটে যাক। মিনা গিয়ে ঝিনুকের ব্যাগ থেকে মেয়েদের ছোট্ট ছোট্ট জামাগুলো নিয়ে আসলো। এইগুলো দেখে আকাশ ঝিনুকের পা জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, প্লিজ আপু, আমার সাথে এমন করবেন না। কলেজের সবাই আমাকে দেখে হাসাহাসি করবে। আমি এসব করতে পারবো না। প্লিজ আপু। তোর এত বড় সাহস, গরিব ভিখারি হয়ে আমার পায়ে হাত দিস? তুই জানিস আমার প্রতিদিনের স্কিন কেয়ারের জন্য কত টাকা খরচ করি? 1,00,000 টাকা। এই টাকা হয়তো তুই জীবনেও একসাথে দেখিস নাই। আর তোরা দাঁড়িয়ে কি দেখছিস? মার শালাকে। ঝিনুকের কথা শুনে সবাই মারতে লাগলো আকাশকে। এইদিকে বাবুল স্যার তার কেবিনে প্রবেশ করতে যাবে, এমন সময় মাঠের দিকে তার চোখ পড়ল। আকাশকে মারার সাথে সাথে আশেপাশে সবাই চলে আসে এইখানে কি হয়েছে এটা দেখার জন্য। এত লোক দেখে বাবুল স্যারও চলে আসে। এইখানে এসে থাকে ঝিনুক, ইনা, মিনা, টিনা, রায়হান, সাগর আরও কয়েকজন মিলে একটা ছেলেকে মারছে। এটা দেখে স্যার তাদেরকে থামিয়ে দিয়ে বলতে লাগলো, ঝিনুক, কি হচ্ছে সব? তোমরা এই ছেলেটাকে এভাবে মারতেছো কেন? স্যার, ওই ছেলেটা আমার বুকে হাত দেওয়ার চেষ্টা করছিল, তাই আমরা সবাই ওকে উচিত শিক্ষা দিয়েছি। মিনা, ঝিনুক যা বলতে সব কি সত্যি কথা? জি স্যার, এই ছেলেটা খারাপ কথা বলেছে, আবার ঝিনুকের বুকে হাতও দিতে চেয়েছিল। এই, তোমরা এই ছেলেটাকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আসো। ছেলেটার অবস্থা খুবই খারাপ।
ছেলের মুখ থেকে রক্ত বের হচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। স্যার, ওর মতো ছেলেকে আবার কেন হাসপাতালে ভর্তি করতে যাচ্ছেন? এইটাকে তো জেলে দেওয়া দরকার। আগে তার ট্রিটমেন্ট হতে দাও, পরে কি করা যায় আমরা তার সিদ্ধান্ত দিব। এখন তোমরা সবাই যাও। ঝিনুক আকাশকে নিয়ে চলে আসলো সরকারি হাসপাতালে। ভর্তি করিয়ে দিয়ে চলে গেল তারা। পায়ের হিল লেগে আকাশের কপাল, মুখ, পেট এবং বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে অনেক। এদিকে ডাক্তার চেক আপ করতে লাগলো। চলুন দেখে আসি কলেজে কি হচ্ছে। সবাই আকাশকে নিয়ে যেতেই বাবু স্যার তার কেবিনের উদ্দেশ্যে রওনা দিলেন। হঠাৎ পেছন থেকে একটা ছেলে ডাক দিয়ে বলতে লাগলো, স্যার, আকাশ কিছুই করে নাই তাদের। আমার এই ফোনে পুরো রেকর্ড আছে, ওরা যা যা করছে আমি সব রেকর্ড করছি, এই দেখেন। ধন্যবাদ শুভ, আমাকে এই ভিডিওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আকাশ কিছুটা সুস্থ হোক, এরপর দেখো আমি তাদের কি বিচার করি। ওরা প্রতিদিন কারো না কারোর সাথে এমন করে। আজকে আকাশের সাথে করেছে, কালকে অন্য কারোর সাথে করতে পারে। তাহলে স্যার ওদেরকে বের করে দেন না কেন? এটা তো ইপটিজিং। আপনি চাইলে পুলিশের সহায়ক নিতে পারেন। ওদের কারো কারো বাবা বিজনেসম্যান, কারো কারো বাবা পুলিশ অফিসার, কারো বাবা ডাক্তার। এখন আমি যদি ওদের নামে মামলা করি, ওরা তাদের টাকা খাইয়ে উল্টো কেসটা আমার উপরে চাপিয়ে দিবে। তাহলে স্যার আমি এই ভিডিওটা প্রিন্সিপাল স্যারকে দেখাই, উনি যদি কিছু একটা করতে পারে। উনিও কিছু করতে পারবে না। এই কলেজটা পুরো বরবাদ হয়ে গেছে। এই কয়েকজনের জন্য গ্রাম থেকে গরিব ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে শহরে আসে কলেজে ভর্তি হওয়ার জন্য। ভর্তি হয়েই কি হবে? এর মতো কিছু থার্ড ক্লাস ছাত্রছাত্রী থাকলে ওরা পড়ালেখা করতে কি করে পারে? আচ্ছা, তুমি ভিডিওটা দিয়ে যাও, পরে দেখি আমি কি করতে পারি। বাবু স্যার চলে গেল তার কেবিনে। এদিকে আকাশের সব জায়গায় ব্যান্ডেজ করে দিল ডাক্তার। হাসপাতাল থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো কলেজের হোস্টেলে। সিঁড়ি বেয়ে চলে গেল 2 তলায়। রুমে প্রবেশ করতেই তার রুমমেট জিজ্ঞেস করতে লাগলো, কেন যাস ওই মেয়েগুলোর সাথে লাগতে? তুই তো এই কলেজে নতুন, তোকে আগেই বলে দিয়েছিলাম ওদের কথা। এখন বোঝ কেমন লাগে। আমি কি আর জানতাম এই মেয়েগুলো তারা হবে? আচ্ছা ফারুক ভাই, ওরা যে এমন করে, ওদের কেউ কিছু বলে না? বলবে কি করে? ওরা তো তাদের বাবার টাকা দিয়ে সবাইকে কিনে রেখেছে। যদি কেউ কিছু বলতে যায় তাহলে সে আকাশের তাড়া হয়ে যায়। আর ওই ঝিনুক নামের মেয়েটা অনেক অহংকারী। একদিন এই মেয়ের অহংকারের জন্য অনেক পস্তাতে হবে। আচ্ছা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসতেছি। ঠিক আছে ফারুক ভাই। ফারুক হচ্ছে আকাশের রুমমেট। ফারুক আকাশকে খুব ভালো করেই জানে আকাশ যে কতটা ভালো। এইদিকে আকাশ ফ্রেশ হয়ে বসে আছে তার বেডে। ফারুক খাবার এনে দিতেই আকাশ খাবারগুলো খেয়ে নিল। বিকেল 5টা। ঝিনুক সবার সাথে বসে আছে পার্কে, বসে বসে বাদাম খাচ্ছে। হঠাৎ মিনা আকাশকে দেখে ঝিনুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখেছিস ঝিনুক, আজকে সকালে আমরা যে ছেলেটাকে এত মারলাম, হাত পা থেকে রক্ত পড়ছিল, আবার তাকে আমরা হাসপাতালে নিয়ে গেছিলাম। এখন সেই ছেলে দেখ কত সুন্দরভাবে হাতে ব্যান্ডেজ করে ঘোরাঘুরি করতেছে আমাদের সামনে দিয়ে। ঝিনুক তার চোখ থেকে সানগ্লাসটা খুলে দেখতে লাগলো সামনের দিকে। মিনার কথা একদম সত্যি, আকাশ পার্কের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এটা দেখে ঝিনুক সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চল আমার সাথে একটু দেখা করে আসি চাঁদ মামার কাছে থেকে। এদিকে ঝিনুক সবাইকে নিয়ে হাঁটা ধরল আকাশদের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে ঝিনুক তাদের দিকে হেঁটে যাচ্ছে। এমন সময় ফারুকের চোখ ঝিনুকের দিকে। ঝিনুকে এই দিকে আসতে দেখে ফারুক আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, এইখান থেকে চল, ডাইনি মেয়েটা আসতেছে। ফারুক ভাই, আপনি কাকে ডাইনি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। ওই যে বাম দিকে তাকিয়ে দেখ, তোর শরীরের যে অবস্থা করেছে, সে আসতেছে। তাড়াতাড়ি ভাগ এইখান থেকে, তা না হলে এসেই একটা না একটা ভেজাল করে বসবে। তাড়াতাড়ি চল। আরে ভাই, কিছুই হবে না, আপনি বসেন এইখানে। ওরা করলে আমাকে করবে, আপনাকে করবে না। এই বলে ফারুককে পাশে বসিয়ে দিয়ে ফারুকের হাতে কয়েকটা বাদাম ধরিয়ে দিয়ে খেতে লাগলো। এদিকে ঝিনুক চলে আসলো আকাশ এবং ফারুকের সামনে। ঝিনুক আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই, তোকে আমরা হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছি, গাড়ি ভাড়া করে নিয়ে গেছি,
সব টাকা ফেরত দে আমাদের। আপু আপনারা কে? আপনাদের তো চিনলাম না। কিরে রায়হান, এই শালা তো দেখি গিরগিটির মতো রং বদলায়। আমরা তাকে মারলাম কলেজে, আর আমাদেরকেই চেনে না বলতেছে। আবার 2-1 ঘা দে, দেখবি সব ঠিক হয়ে যাবে, কোনো কিছুই করা লাগবে না। ঠিক বলেছিস। এই ধর শালাকে। সকালের মাঠটা মনে হয় গায়ে লাগে নাই, তাই সব ভুলে গেছে। এই বলে ঝিনুক আবারও আকাশের গায়ে হাত দিতে যাবে, এমন সময় তার ফোনটা বেজে ওঠে। তাকিয়ে দেখে তার বাবা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে শাহিন চৌধুরী বলতে লাগলো, ঝিনুক, তুই এখন বাড়িতে আয়, কথা আছে তোর সাথে। কি হয়েছে আব্বু? তুমি এমনভাবে রেগে আছো কেন? কেউ কি কিছু বলেছে তোমাকে? না, কেউ কিছু বলে নাই, তোকে বাড়িতে আসতে বলেছি, বাড়িতে আয়। ঠিক আছে আব্বু, আসতেছি। এই বলে ফোনটা কেটে দিল ঝিনুক। সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই আমি বাড়িতে যাইতেছি। আজকে হয়তো তোদের সাথে আর দেখা করতে পারবো না, কালকে কলেজে দেখা হবে, বাই। আর আকাশ নাকি পাতাল, তোকে আজকে ছেড়ে দিলাম, কালকে দেখবো তোকে। এই বলে ঝিনুক তার দলবল নিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে আকাশ এবং ফারুক আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলো হোস্টেলে। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ল। সকাল 8টা, আকাশের ঘুম ভাঙলো ফারুকের ডাকে। কিরে আকাশ, কলেজে যাবি না নাকি? ওইদিকে তো মনে হয় তোর ক্লাস শুরু হয়ে যাচ্ছে। ফারুক ভাই, কয়টা বাজে? আপনি এত সকালে আমাকে ডাকতেছেন যে? ঘড়ির দিকে তাকিয়ে দেখ, সকাল 8:45 বাজে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, খাবার খাওয়ার জন্য ক্যান্টিনে যাইতে হবে আগে, পরে গেলে আর খাবার পাবে না। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ফারুক চলে গেল ক্যান্টিনে। গিয়ে দেখে সবাই খাবার খাচ্ছে, তাই ফারুক একটা বেঞ্চ দেখে বসে পড়ল খাবার খাওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো, ফারুকের পাশে বসে খাবার খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে ওষুধগুলোও খেয়ে নিল। কালকে মারার কারণে আকাশের সারা শরীর ব্যথা করছে। খাওয়া দাওয়া করে চলে গেল কলেজে। গেট দিয়ে প্রবেশ করতে যাবে এমন সময় দেখতে পেল ঝিনুক তার দলবল নিয়ে গাছের নিচে বসে আছে। এটা থেকে আকাশ তার মাথায় ক্যাপটা দিয়ে তার মুখ ঢাকতে ঢাকতে যেতে লাগলো ক্লাসের দিকে। কিন্তু যেতে আর পারল কই, যাওয়ার আগেই তাকে ধরে ফেললো ঝিনুক। বাহ বাবা, আজকাল তো দেখি তুমি আমাকে এড়িয়ে চলতেছ আকাশ। আমি যে তোমাকে খুব ভালোবাসি আকাশ, আমাকে ছেড়ে যেও না। এই বলে ঝিনুক আকাশের গালে ঠাস ঠাস করে 3টে চড় মেরে দিল, কিন্তু আকাশ ঝিনুককে কিছুই বলল না। এদিকে ঝিনুক আবারও বলতে শুরু করলো, এই কলেজে সবাই আমাকে ভয় পায়, আর সেইখানে তুই কিনা সামান্য একজন ছাত্র হয়ে আমাকে ভয় পাস না। এখন ক্লাসে যা, একটু পর তোকে মজা দেখাচ্ছি। আকাশ তার গালে হাত দিয়ে চলে গেল ক্লাসরুমে। কয়েকটা ক্লাস করে বাইরে আসতেই একটা মেয়ে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, আপনাকে 4 তলার 112 নাম্বার ক্যাবিনে যেতে বলেছে। কে বলেছে যেতে? এটা তো জানি না কে বলেছে, আমাকে জাস্ট এতটুকুই বলেছে যে আপনাকে 4 তলায় যাওয়ার জন্য বলতাম। ও আচ্ছা, আপনি যান, আমি যাচ্ছি। আকাশ যেতে লাগলো 4 তলার দিকে। হঠাৎ পেছন থেকে বাবুল স্যার বলতে লাগলো, আকাশ, তুমি উপরের দিকে কোথায় যাইতেছ? তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকতেছে, তাড়াতাড়ি যাও। কিন্তু স্যার, আমাকে যে 4 তলায় 112 নম্বর কেবিনে যেতে বলেছে একজন। তুমি প্রিন্সিপাল স্যারের কেবিনে যাও, আমি দেখে আসতেছি 4 তলায় তোমার জন্য কে অপেক্ষা করতেছে। ঠিক আছে স্যার। আকাশ চলে গেল প্রিন্সিপাল স্যারের কেবিনে। এদিকে বাবুল স্যার 4 তলার 112 নম্বর রুমের দরজা খুলতেই ভিতর থেকে ঝিনুক চিৎকার করতে করতে বলতে লাগলো, প্লিজ আকাশ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ আকাশ, ছেড়ে দাও আমাকে। এদিকে বাবু স্যার সব বুঝে ফেললো, তাই তার ফোনটা বের করে ভিডিও করতে লাগলো। এদিকে ঝিনুক চিৎকার করছে, কিন্তু একবারও দরজার দিকে তাকিয়ে দেখলো না কে দাঁড়িয়ে আছে। পুরো কলেজের ছাত্রছাত্রীরা চলে এসেছে, প্রিন্সিপাল স্যারও চলে এসেছে। ঝিনুকের এই অবস্থা দেখে মীরা গিয়ে ঝিনুককে জড়িয়ে ধরল। এদিকে বাবু স্যার বলতে লাগলো, সবাই সবার ক্লাসে যাও। আর রিমা, তোমার
ওড়নাটা ঝিনুকের গায়ে জড়িয়ে দিয়ে ঝিনুককে নিয়ে আসো প্রিন্সিপাল স্যারের কেবিনে। আমরা যাচ্ছি, চলেন স্যার। প্রিন্সিপাল স্যার এবং বাবুল স্যার চলে আসলো প্রিন্সিপালের কেবিনে। এসে দেখে আকাশ এখনও বসে আছে চেয়ারে। বাবুল স্যারকে দেখে আকাশ দাঁড়াতে যাবে, এমন সময় বাবুল স্যার বলতে লাগলো, তুমি বসে থাকো, দাঁড়াতে হবে না। আর প্রিন্সিপাল স্যার, এই দেখেন ভিডিওটা, ঝিনুক কিভাবে তার জামা ছিঁড়তেছে আর চিৎকার করতেছে। আকাশকে তো আমি এইখানে পাঠিয়েছিলাম, যদি না পাঠাতাম তাহলে আকাশকে হয়তো ঝিনুক এর আব্বু গ্রেফতার করতো। আমি এক্ষুনি জিনিকের আব্বুকে খবর দিতে আছি, যা করার ওর আব্বুই করবে। ভিডিওতে সব কিছুই বোঝা যাচ্ছে, এটা যে প্ল্যান করে করা হয়েছে। প্রিন্সিপাল স্যার ফোন দিল শাহিন চৌধুরীকে। কয়েকবার রিং হতেই ওই পাশ থেকে শাহিন চৌধুরী ফোনটা রিসিভ করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম প্রিন্সিপাল স্যার। ওয়ালাইকুম আসসালাম শাহিন, তুমি একটু কলেজে আসো তো, একটা ঝামেলা হয়েছে, এসে মিটমাট করে দিয়ে যাও। কি হয়েছে স্যার? ঝিনুক কি কিছু করেছে কাউকে? তুমি আসলেই দেখতে পারবে এসে কলেজে। ঠিক আছে স্যার, আমি আসতেছি এখনই। প্রিন্সিপাল স্যার ফোনটা কেটে দিল। এদিকে ঝিনুকের দলবল চলে আসলো প্রিন্সিপাল স্যারের কেবিনে। বেশ কিছুক্ষণ পর শাহিন আসলো। শাহিনকে দেখে ঝিনুক দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেছে, কান্না করতে করতে বলতে লাগলো, আব্বু, এই ছেলেটা দেখো আমার কি সর্বনাশ করেছে। এখন আমাকে কে বিয়ে করবে? ঝিনুকের এই অবস্থা দেখে শাহিন চৌধুরীর রাগে যে আকাশের কলার ধরতে যাবে, এমন সময় প্রিন্সিপাল স্যার বলতে লাগলো, শাহিন, তুমি আমার সামনে আমার স্টুডেন্টকে মারতে পারো না। আগে সবটুকু জানবে, এরপর বিচার করবে। তুমি একজন পুলিশ অফিসার। স্যার, আমার মেয়ের এই অবস্থা করেছে আর আমি তাকে ছেড়ে দিব ভাবছেন? কখনোই না। আজকে তাকে 14 শিখা জেলের ভিতরে নিয়ে এমন কেলানি কেলাবো, কোনোদিন ভুলবে না। আকাশকে মারার আগে আগে ভিডিওটা দেখো। শাহিন চৌধুরী ভিডিওটা দেখতে লাগলো। দেখা শেষ হতেই রাগে কটমকট করতে করতে ঝিনুকের গালে ঠাস ঠাস করে 2টা চড় মেরে দিল আর বলতে লাগলো, ছি ঝিনুক, ছি, আমার ভাবতেও লজ্জা লাগতেছে তুই যে আমার মেয়ে। সরি স্যার, আমার ভুল হয়েছে, মাফ করে দিবেন। দেখো শাহিন, আমি এতদিন তোমাকে কিছুই জানাই নাই। তোমার মেয়ে এই কলেজে ভর্তি হওয়ার পর থেকেই গ্রাম থেকে যারা এসেছে এই কলেজে পড়ার জন্য, তা কেউ পড়তে পারে নাই। এই ছেলেটার মা বাবা নেই। এই দেখো এর রেজাল্ট শিট, তোমার মেয়ের থেকে 2 গুণ ভালো রেজাল্ট করেছে, তারপর এই কলেজে চান্স পেয়েছে। আর ওর গায়ে যা যা আঘাত হয়েছে কালকে তোমার মেয়ে করেছে। তুমি আমার ছাত্র ছেলে, তাই আর কিছু বললাম না। মেয়েকে নিয়ে যাও এখান থেকে, যদি ভালোভাবে পড়ালেখা করতে পারে তাহলে পাঠাবে কলেজে। শাহিন চৌধুরী ঝিনুককে নিয়ে চলে গেল কলেজ থেকে। এদিকে আকাশ মুচকে একটা হাসি দিয়ে প্রিন্সিপাল স্যারের রুম থেকে চলে আসলো বাইরে। লেকের পাড়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ফারুক এসে বলতে লাগলো, কিরে আকাশ, ওইদিকে দেখলাম ঝিনুককে তার বাবা নিয়ে যাইতেছে। কি হয়েছে রে প্রিন্সিপাল স্যারের কেবিনে? আকাশ সব কিছু খুলে বলল ফারুককে। সব শোনার পর তো থ হয়ে দাঁড়িয়ে আছে। ফারুক কি বলবে বুঝতে পারছে না। বেশ কিছুক্ষণ দুজনের মধ্যে নীরবতা পালন করলো। দুপুর 2টা বাজতেই আকাশ আর ফারুক চলে আসলো হোস্টেলে। এসে দেখে তাদের কেবিন আগের যারা ছিল তারা চলে এসেছে। ফারুককে দেখে তারা বলতে লাগলো, আরে ফারুক ভাই, আপনার না অন্য রুমে থাকার কথা ছিল, এখন এই রুমে আছেন যে? না রে, এই রুমটাই অনেক ভালো। অন্য রুমে গেলে নিজেকে মানিয়ে নিতে পারবো না। আয় তোদের সাথে পরিচয় করিয়ে দেই। এই হচ্ছে আকাশ, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে তোদের সাথেই। আকাশ, এই হচ্ছে জোবায়ের, আর এই হচ্ছে রাকিব। তুমি ওদের সাথে পরিচয় হয়ে নাও। সবাই আকাশের সাথে পরিচয় হয়ে নিল। চলুন দেখে আসি ঝিনুকের কি অবস্থা। শাহিন চৌধুরী ঝিনুককে বাড়িতে নিয়ে গিয়ে একটা রুমে আটকে রাখলো আর বলতে লাগলো, শোনো ঝিনুকের মা, আজ থেকে ওর পড়ালেখার কোনো প্রয়োজন নেই। আর ও রুমে যেন কেউ না ঢোকে, খাবার দাবারও যাতে না দেওয়া হয়। কি হয়েছে আমাকে একটু বলবেন? ঝিনুক কি অপরাধ করেছে যে আপনি ওকে ঘরের ভিতরে আটকে রাখছেন? কি বলবো তোমাকে, এই মেয়েটা একমাত্র তোমার কারণেই এমন হয়েছে। লাই দিতে দিতে তুমি তাকে মাথায় তুলেছ। এখন আমি বাইরে গেলে মুখ দেখাবো কি করে? আমার মান সম্মান এই মেয়েটা পুরো শেষ করে দিয়েছে।
আমি গেলাম, এখন রাতে বাড়িতে ফিরবো। এই বলে শাহিন চৌধুরী চলে গেল থানায়। এদিকে ঝিনুক রুমে বসে কান্না করছে। কান্না করাটাই স্বাভাবিক। আজকে তার জন্য তার বাবার অসম্মান হয়েছে, এটা সে মানতে পারছে না। মনে মনে বলতে লাগলো, আকাশ, আমি তোমাকে দেখে নিব। তুমি কলেজের সবার সামনে আমার বাবাকে অপমান করেছো, তাই না? তোমাকে যদি আমি পরপারে না পাঠিয়েছি, আমি ঝিনুক না, মনে রেখো। এই বলে ঝিনুক বিছানায় শুয়ে পড়ল। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। বিকেল 5টা। আকাশ বসে বসে তার বাটন ফোনে গেম খেলছে। এমন সময় তার ফোনে একটা কল এলো। কলটা দেখে আকাশের মুখে হাসি ফুটে উঠল। রিসিভ করতেই ওই পাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসলো। আকাশ বাবা, তুই আবার ফিরে আয় আমাদের কাছে। আমরা আর তোকে কিছুই বলবো না। তোর যেভাবে ইচ্ছা সেইভাবেই চলতে পারিস। আপনাদের আকাশ মারা গেছে। আমি আকাশ না, আমি বাতাস। প্লিজ আকাশ, এসব বলিস না। আমরা না তোর মা বাবা। তোর মা তোর কথা চিন্তা করতে করতে আইসিইউতে পড়ে আছে। আজকে 3টি বছর হয়ে গেছে আমাদের সাথে তুই যোগাযোগ করিসনি। প্লিজ একবার তোর মাকে দেখতে আয় বাবা। আকাশ তার মায়ের এমন অবস্থা শুনে কান্না করে দিল, কারণ আকাশ যে তার মাকে অনেক ভালোবাসে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আকাশ বলতে লাগলো, কোন হাসপাতালে আছেন আপনারা? আমরা এখন আছি আকাশ মেডিকেল কলেজে। তোর নামে যে মেডিকেলটা বানিয়েছিলাম ওইটা। ঠিক আছে, আমি আমার মায়ের সাথে দেখা করব যখন তখন। এখন রাখলাম, বাই। আকাশ ফোনটা রেখে যেই উঠতে যাবে, এমন সময় পেছন থেকে ফারুক বলতে লাগলো, আচ্ছা আকাশ, তুই তো বললি তোর মা বাবা নেই, তাহলে ওই পাশ থেকে যে একজন বলল তোর মা আইসিইউতে, এটা শুনে তুই কান্না করলি কেন? ফারুক ভাই, আমি এতদিন আপনাদের মিথ্যা বলে এসেছি। আমার বাবা মা সবাই আছে। আমি আব্বুর সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। পরে আমার বন্ধুর সহায়তা নিয়ে এই হোস্টেলে থাকতেছি। কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। তাহলে শুনো, অতীত। রাতে পার্টি শেষ করে আকাশ তার বাবার গাড়ি নিয়ে বাড়িতে ফিরছে। পার্টিতে অনেক ড্রিঙ্ক করার কারণে আকাশের মাথা ঘোরাচ্ছে আর চোখ মুখ অন্ধকার হয়ে আসছে। রাস্তার সামনে কি আসতেছে কিছুই দেখতে পাচ্ছে না। হঠাৎ সামনে থেকে একজন লোক তার মেয়েকে নিয়ে রাস্তা পার হচ্ছিল। এমন সময় আকাশ ফুল স্পিডে তাদেরকে মেরে দিয়ে চলে যেতে লাগলো। আকাশ বাড়িতে এসে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ, তুই আজও মদ খেয়ে এসেছিস? তাড়াতাড়ি ঘরে যা, তোর আব্বু কিন্তু বাসায় আছে। তুই ভালো করেই জানিস তোর আব্বু এসব পছন্দ করে না। পারভিন বেগম, ওই কাইম চৌধুরী আমার কিছুই করতে পারবে না। তিনি রাষ্ট্রপতি হয়েছে তো কী হয়েছে, তিনিও তো পার্টিতে গেলে মদ খেয়ে আসে। আমরা বুঝি জানি না? তোর মুখে এই কথাটা আমি কখনোই শুনতে চাই না আকাশ। তোর বাবা রাষ্ট্রপতি হলেও সে কখনোই মদ খান না। তুই কেন এমন হয়েছিস? দেখো পারবিন, তোমার ছেলে আজকে আমাকে বলেছে মদখোর। কালকে আমাদেরকে যে এই বাড়ি থেকে বের করে দেবে না, এটার কোনো গ্যারেন্টি আছে নাকি? তুমি ঘরে যাও, আর আকাশ তুইও ঘরে যা। সবাই চলে গেল ঘরে। আকাশ বিছানায় শুয়ে পড়তেই ঘুমিয়ে গেল। সকাল 10টা। কয়েকজন পুলিশ অফিসার রাষ্ট্রপতির বাড়িতে সে বসে আছে। বেশ কিছুক্ষণ পর কাইমুর নিচে নামলো। পুলিশদেরকে দেখে বলতে লাগলো, কি ব্যাপার অফিসার, আপনারা এই সময় আমার বাড়িতে কি করেন? স্যার, আপনার ছেলে কালকে রাত্রে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। একজন বাবা আর একজন 7 বছরের মেয়েকে মেরে ফেলেছে। এটা কখনোই হতে পারে না। আমার ছেলে কখনোই অ্যাক্সিডেন্ট করতে পারে না। স্যার, আমরা তোর প্রমাণ ছাড়া এখানে আসি নাই। এ দেখেন, আমাদের কাছে সকল প্রমাণ আছে যে আপনার ছেলে এই কাজ করেছে। পাশে থাকা রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় সকল কিছু বোঝা যাচ্ছে। এটা আপনার গাড়ি। আমি তার পরিবারকে প্রতি মাসে টাকা দিয়ে দেব। আপনারা চলে যান। সব সময় টাকা দিয়ে কিছু হয় না স্যার। 2টা জীবন্ত মানুষকে মেরে ফেলেছে আপনার ছেলে। আই থিঙ্ক আমার তাকে গ্রেপ্তার করতেই হবে। আপনি গিয়ে থানা থেকে আপনার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আইসেন। অফিসার, তোমরা আকাশকে গিয়ে নিয়ে আসো রুম থেকে। বাকি অফিসাররা আকাশকে নিয়ে চলে গেল থানায়।
দুপুর হতেই কাইমুর একজন উকিল নিয়ে আকাশকে ছাড়িয়ে আনলো আর বলতে লাগলো, দেখেছিস, আজকে তোর জন্য 2টা জল জ্যান্ত প্রাণ চলে গেল। তার পরিবারকে কি জবাব দেব আমরা বল? পারবিন, তুমি তোমার ছেলেকে বোঝাও। সে যদি না বোঝে তাহলে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দিতে দুবার ভাববো না। আকাশ বাবা, তুই আর এইসব খাস না প্লিজ। আমি তোর মা হয়ে তোর পায়ে পড়তেছি, প্লিজ বাবা, তুই আর এসব খাস না। ঠিক আছে আম্মু, আমি আর এসব খাবো না। আর আব্বু, তুমি কথায় কথায় আমাকে টাকার খটা দিতে না। একদিন দেখে নিও, আমি অনেক টাকা রোজগার করব। তুই কখনো পারবি না রোজগার করতে, কারণ তোর পা তো মাটিতেই থাকে না। যা, এখন খাওয়া দাওয়া করে ঘরে যা। আকাশ রাগে আর কিছু বলল না, না খেয়ে চলে গেল ঘরে। বেশ কিছুক্ষণ পর আকাশ নিচে আসলো আর বলতে লাগলো, আম্মু, আমি বাইরে যাইতেছি, আব্বুকে বলো না। আর চাই করিস না কেন, এইসব ছাই পাশ খাবি না কিন্তু, বলে দিলাম। ঠিক আছে আম্মু, খাবো না। আকাশ তার বাইকটা নিয়ে চলে আসলো 3 রাস্তার মোড়ে। এসে থাকে তার সব বন্ধুরা বসে আড্ডা দিতেছে চায়ের দোকানে। তাদেরকে দেখে আকাশও চলে গেল তাদের কাছে, গিয়ে বলতে লাগলো, কিরে, তোরা আমাকে আজকে ফোন দিলি না যে? তোর মতো খুনিকে আমাদের সাথে রাখতে চাই না। যা ভাগ শালা এইখান থেকে। বাবার টাকায় তো বসে বসে খাস, তাই কিছু বুঝে উঠতে পারিস না। নিজে রোজগার করে দেখ কেমন লাগে। এই বাইজিৎ, মুখ সামলে কথা বল, বলে দিলাম। তা না হলে কিন্তু তোর জিভা টেনে ছিঁড়ে ফেলবো। এটা ছাড়া আর কি বা করতে পারবি? আমাদের মতো ইনকাম করে খেতে পারবি না কখনোই। এটা বলতেই আকাশ দৌড়ে এসে বাইজিদের মুখে ঘুষি মারতে লাগলো। হাতে থাকা লোহার আংটি থাকার কারণে আরও বেশি লাগলো বাইজিদের মুখে। নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, তাই ছেড়ে দিল আকাশ। আমি কখনোই ভাবতে পারছি না যে তুই আমাদের সাথে এমন আচরণ করবি। আমরা তো তোর সাথে প্র্যাঙ্ক করছিলাম। ওই দেখ, ক্যামেরাও ফিট ছিল। আজকে দেখলাম তোর অবস্থা। তোর সাথে আমরা নেই আর। যা ভাগ এইখান থেকে। এই সবার ধর বাইজিৎকে নিয়ে হাসপাতালে যাই। সবাই বাইজিৎকে নিয়ে হাসপাতালে চলে আসলো। এদিকে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল এই ভিডিওটা। এদিকে কাইমু চৌধুরী কী করবে ভেবে উঠতে পারছে না। তার ছেলে যে এমন হয়ে যাবে সে কখনোই ভাবতে পারেনি। রাত 12টা। আকাশ বাড়িতে আসতেই কাইমুর চৌধুরী বলতে লাগলো, আজ থেকে তোর এই বাড়িতে ঢোকা বন্ধ। তুই আমার বাড়ি থেকে চলে যা। অনেক সহ্য করেছি তোর এসব অত্যাচার। নিজে রোজগার করে তারপর জীবন চালা গিয়ে নিজেরটা যা। এই বলে কাইমু চৌধুরী ধপাস করে দরজাটা বন্ধ করে দিল। এদিকে আকাশ বারবার ডাকতেছে তার বাবা মাকে, কিন্তু কেউ দরজা খুলছে না। আজকে পারভিন বেগমের মন শক্ত হয়ে গেছে। তিনিও চলে গেল তাদের রুমে। আকাশ গেট দিয়ে বাইরে যেতে যাবে, এমন সময় দারোয়ান চাচা বলতে লাগলো, আকাশ বাবা, এই নাও, ম্যাডাম বলেছে এটা তোমাকে দেওয়ার জন্য। এইটার ভিতরে 30 লক্ষ টাকার একটা চেক আছে, আর তোমার যা যা জরুরি সব কিছুই আছে এটার ভিতরে। ধন্যবাদ চাচা, আমাকে এতটুকু সাহায্য করার জন্য। ধন্যবাদ দিতে হবে না। তোমার বাবা মা কখনোই তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত না। তোমার একটা ভুলের জন্য তোমার বাবা মা তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আর কখনোই এইসব খারাপ কাজ আর মদ এইসব খাবে না। এই নাও আমার ছেলের নাম্বার, তাকে ফোন দিয়ে বললেই হবে, সে তোমাকে একটা থাকার জায়গা ব্যবস্থা করে দিবে। ঠিক আছে চাচা, এখন তাহলে যাই আমি। অতীত তো শুনলেন, এখন বর্তমানে আসা যাক। আকাশ তার বাবার সাথে কথা বলা শেষ হতেই রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় ফারুক বলল, আকাশ, এখন কি করবি? তোর মাকে দেখতে যাবি না নাকি যাবি না? ফারুক ভাই, আমাকে তো যাইতেই হবে। এখন তো বেশি রাত হয় নাই, আমি হাসপাতাল থেকে আসতেছি। এখন হোস্টেলের বাইরে গেলে পরে আর ভিতরে ঢুকতে পারবি না। তার চাইতে কালকে সকালে যাস, তোর আম্মুকে দেখে আসিস। কলেজে একদিন না গেলে কিছুই হবে না। ঠিক আছে ফারুক ভাই, এখন তাহলে আমি ঘুমালাম। সকালে একটু ডেকে দিয়েন। আচ্ছা তুই ঘুমা, আমি ডেকে দিবনি। আকাশ ঘুমিয়ে গেল। সকাল 10টা। ফারুক আকাশকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে চলে গেল কলেজে। এদিকে আকাশ ফ্রেশ হয়ে চলে আসলো বাইরে। একটা রিক্সা নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল আকাশ। 1 ঘন্টা পর আকাশ চলে আসলো হাসপাতালের সামনে।
মুখে একটা মাস্ক পরে ভেতরে ঢুকে পড়ল। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আইসিইউ রুমটা খুঁজে পেল। আইসিইউ এর কাছে যেতে দেখতে পেল ভেতরে তার বাবা বসে আছে। এমন সময় একজন নার্স আইসিইউ এর ভেতরে প্রবেশ করতে যাবে। নার্সকে ডাক দিয়ে আকাশ বলতে লাগলো, নার্স, একটু শুনে যান তো। জি বলেন, কিছু কি প্রয়োজন? ভেতরে থাকা লোকটাকে বলবেন একটু এই ওষুধটা নিয়ে আসতে। উনি আমার চাচা হয়। আমার কথা বলবেন না। ওষুধটা আনলে আপনার কাছে রেখে দেবেন, পরে আমি নিয়ে নিব। ঠিক আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি। নার্স ভেতরে ঢুকে কাইমুল চৌধুরীর হাতে একটা ওষুধের নাম ধরিয়ে দিয়ে পাঠিয়ে দিল নিচ থেকে আনার জন্য। এই ফাঁকে আকাশ ঢুকে পড়ল আইসিইউতে। আকাশ তার মায়ের হাত ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আম্মু, আমি এসেছি, প্লিজ চোখ খুলো একটু। তোমার আকাশ তোমার কাছে চলে এসেছি, প্লিজ চোখ খুলো। বেশ কিছুক্ষণ পর পারভিন বেগম চোখ খুলে দেখে আকাশ তার হাত ধরে কান্না করছে আর এসব বলছে। পারভিন বেগম আকাশকে হালকা স্বরে ডাক দিয়ে বলল, আকাশ বাবা, তুই এসেছিস। আমি তোর জন্য অপেক্ষা করছিলাম বাবা। তুই এত বছর কোথায় ছিলি? ছিলাম এক ফ্রেন্ডের বাসায়। তোমার কি হয়েছে? হাসপাতালে ভর্তি করাতে হলো কেন? আমার কিচ্ছু হয়নি রে বাবা। এখন তোকে দেখেছি, এখন আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি। তুই আমার একমাত্র ছেলে। আজ 4টি বছর পার হয়ে যাচ্ছে, তোকে দেখি নেই। আজকে তোকে দেখলাম। প্লিজ বাবা, তুই আবার বাড়িতে ফিরে চল। তুই যা খুশি করিস, আমরা আর কিচ্ছুই বলবো না তোকে। আম্মু, আমি আর বাড়িতে যাব না। মাঝে মধ্যে তোমাকে দেখতে যাব। আর আব্বুকে বলবে না আমি যে এইখানে এসেছি। এই নাও আমার নাম্বার। এই নাম্বারে ফোন দিলেই আমার সাথে কথা বলতে পারবে। এখন তুই চলে যাবি না কি বাবা? আম্মু, এখন চলে যাই আমি। তুমি সুস্থ হয়ে বাড়িতে যাও। আমি কথা দিতেছি, মাঝে মধ্যে আমি বাড়িতে গিয়ে দেখা করে আসবো। ঠিক আছে, যা তাহলে। আমি রাতেই তোকে ফোন দিব বাসায় গিয়ে। আর 2-1 দিন থাকো এইখানে, আর একটু সুস্থ হও, এরপর না হয় যাবে বাড়িতে। ঠিক আছে, তবে তুই বাবা আবার এসে দেখা করিস কালকে। ঠিক আছে আম্মু, এখন তাহলে আমি যাই। এই বলে আকাশ আইসিইউ থেকে বের হয়ে চলে আসলো বাইরে। এসে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে না দেখার ভান করে চলে গেল আকাশ। এদিকে কাইমুর চৌধুরী কেবিনে প্রবেশ করে বলতে লাগলো, দেখেছো, তোমার ছেলে অনেক বড় হয়ে গেছে। আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। একটি বার জিজ্ঞেস করেনি আমি কেমন আছি। এইটাই বুঝি আমাদের আকাশ ছিল। কান্না করো না, আমাদের ওই তো অপরাধ। আমরা ইচ্ছে করে আমাদের ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছি। এখন ভুলের মাসুল তো আমাদেরকেই মাখতে হবে। তাই বলে একবারও জিজ্ঞেস করলো না তোমার ছেলে আমি কেমন আছি, ভালো আছি নাকি খারাপ? হয়তো তোমার প্রতি এখনো তার রাগটাই যায়নি, তাই তোমাকে কিচ্ছু বলে নাই। আমার ছেলে আগের থেকে অনেক পরিবর্তন হয়েছে, হিসাব করে খরচ করে হয়তো এখন। হতে পারে। আমি ডাক্তার ডাকতে আনতেছি, তুমি শুয়ে থাকো। কাইয়ুম চৌধুরী চলে গেল ডাক্তারের কেবিনে। এদিকে মেঘ একটা রিক্সা নিয়ে সোজা চলে আসলো কলেজে। গেট দিয়ে প্রবেশ করবে এমন সময় ঝিনুক আকাশকে ডাক দিয়ে বলে, এই আকাশ, একটু শুনে যাও তো। কি ব্যাপার? আজকে মেয়েটা আমাকে এত আদরি গলায় ডাকতেছেন কেন? নিশ্চয় এই মেয়ে নতুন কোনো ফোন দিয়ে আসছে, তাই এমন করে ডাকতেছে। আকাশ এসব ভাবতে ভাবতে চলে গেল ঝিনুকের সামনে। এদিকে ঝিনুক তার হাতটা আকাশের দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আমরা কি ফ্রেন্ড হতে পারি? নিশ্চয়ই নতুন কোনো ফোন দিয়ে আসছেন, তাই না? এর জন্যই আমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইতেছেন। সরি, আমি এতদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে মাফ করে দিও। আমি বুঝতে পারি নাই। আমি তোমার পায়ে পড়ছি আকাশ, প্লিজ মাফ করে দাও। আরে আরে কি করতেছেন? পা ছাড়েন বলতেছি, পা ছাড়েন। আকাশের কথায় ঝিনুক পা ছেড়ে দিল। এদিকে ঝিনুকের এমন আচরণে সবাই হতমত খেয়ে গেল। পেছন থেকে মিনা ঝিনুককে উদ্দেশ্য করে বলতে লাগলো, ঝিনুক, এসব কি করছিস? আকাশ না কালকে তোকে আর তোর বাবাকে অপমান করেছে, তা কি ভুলে গেছিস তুই? একদম চুপ, আর কথা বলবি না তোরা আমার সাথে। এই তোদের জন্য
আমি মানুষের সাথে এমন খারাপ আচরণ করেছি এতদিন। ঝিনুক, এসব কি হচ্ছে? তুই মিনাকে চর মারলি কেন? দেখ রায়হান, এখন যদি বেশি কথা বলিস তাহলে কিন্তু তোকেও কষে 2টা চর মেরে দিব। আজ থেকে তোদের সাথে আমার বন্ধুত্ব এখানেই শেষ। তোরা আর কোনো দিন আমার ফোন দিবি না, এই বলে দিলাম। আকাশ, চলো আমরা এই দিকে যাই। চলো। আকাশ আর ঝিনুক চলে গেল লেকের পাড়ে। দুজনে বসে গল্প করছে। এমন সময় ঝিনুক বলে উঠল, আকাশ, তোমার তো বাবা মা নেই, তাহলে তুমি তোমার হাত খরচ কিভাবে চালাও? আই মিন, কলেজের খরচ আরও ইত্যাদি ইত্যাদি খরচ আছে, ওইসব আর কি। আমি একটা দোকানে কাজ করি, ওইখান থেকে কিছু টাকা পাই। আর এমনিতে আমি কয়েকটা টিউশনি করাই, ওই টাকাগুলো দিয়েই চলে যাই। আমাকে পড়াতে পারবে? তোমাকে আর কি পড়াবো, তুমি তো সব কিছুই পারো। না, আমি অঙ্কে কিছুটা দুর্বল, আর কয়েকদিন পর তো পরীক্ষা। আমি তো কিছুই পারি নাই, কিভাবে পরীক্ষা দিব? তাই বলছিলাম কি, তুমি যদি আমাকে পড়াতে তাহলে খুব ভালো হতো। টাকা নিয়ে চিন্তা করো না, তোমাকে আমি প্রতি মাসে 5,000 টাকা করে দিব। আরে টাকা দিতে হবে না, এমনিতেই পড়াবো। এখন যেহেতু তুমি আমার ফ্রেন্ড, তোমাকে তো হেল্প করতেই পারি, তাই না? আচ্ছা, তোমার নাম্বারটা দাও, আমি সন্ধ্যায় তোমাকে তোমার হোস্টেলের সামনে থেকে এসে নিয়ে যাব। ঠিক আছে, এই নাও আমার নাম্বার। এটা আমার নাম্বার, যখন ফোন দিবে তখনই পাবে। এখন আমি গেলাম, আমার ক্লাস শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাও, আমিও বাসায় যাচ্ছি। আকাশ চলে গেল তার ক্লাসে। কয়েকটা ক্লাস করে ফারুকের সাথে হোস্টেলে চলে গেল। দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় আকাশের ফোনটা বাজতে লাগলো। তাকিয়ে তাকিয়ে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতে ওই পাশ থেকে ঝিনুক বলতে লাগলো, আকাশ, আমি ঝিনুক বলতেছি। ঝিনুক, বলো কি বলবে? 6টার দিকে হোস্টেলের বাহিরে থাকবে, তুমি কেমন? ঠিক আছে, থাকবো নে। এখন রাখছি, আমি একটা কাজ করতেছি। আচ্ছা, ভাই। ঝিনুক ফোনটা কাটতেই ফারুক বলতে লাগলো, আকাশ, তুই আবার ওই ঝিনুকের সাথে বন্ধুত্ব করেছিস? ঝিনুক যদি আবার তোর উপর মিথ্যা একটা অভিযোগ ধরিয়ে দেয় তার বাবার কাছে, তখন তুই কি করবি? সমস্যা নেই ফারুক ভাই, আমাকে মিথ্যা মামলায় জেলে ঢুকাবে। 5 মিনিটের মধ্যে আমি বেরিয়ে আসবো জেল থেকে। এখনো পর্যন্ত আপনিও আমাকে চিনেন নাই, আমি কে। কি বলতেছিস? বুঝিয়ে বলতো, তোর সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন আর কিছু বলতে পারবো না, যা বলার পরে বলবো। এখন আমি একটু ঘুমাই, 5টার দিকে ডেকে দিয়ে না আমাকে। সারাদিন শুধু ঘুম আর কাজ ছাড়া তো আর কিছু করিস না তুই। যা গিয়ে ঘুমা, ডেকে দিবনি। আকাশ তার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। বিকাল 5টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা চলে গেল একটা টিউশনি করাতে। হোস্টেলের সামনেই বাসা। পড়ানো শেষ করে বাইরে আসতেই ঝিনুক বলতে লাগলো, কি ব্যাপার, তুমি না বললে তুমি হোস্টেলে থাকো, এই বাড়ি থেকে বের হলে যে? প্রাইভেট পড়িয়ে বের হলাম, তা এখন কোথায় যাবে? চলো ফুচকা খেয়ে আসি, এরপর না হয় বাসায় যাব। ঠিক আছে, চলো। ঝিনুক আকাশকে নিয়ে চলে আসলো পার্কে। কিছুক্ষণ ঘোরাঘুরি করে দুইজন চলে আসলো ঝিনুকদের বাসায়। আকাশ বসে আছে ঝিনুকের রুমে। এদিকে ঝিনুক 1 কাপ কফি বানিয়ে এনে টেবিলে রেখে পাশের চেয়ারে বসে পড়ল। তোমার জন্য কফি বানিয়ে আনলাম, খেয়ে দেখো কেমন টেস্ট হয়েছে। খাবো। তার আগে তোমার কোন কোন সাবজেক্টের সমস্যা আছে আমাকে বলো, আমি সমাধান করে দিতেছি। আমার ম্যাথে বেশি সমস্যা, বাকি বিষয়গুলো পারি, ম্যাথটা একটু শিখিয়ে দিলেই হবে। ঠিক আছে, বই বের করো। কোন কোন জায়গায় সমস্যা আমাকে বলো, আমি দেখিয়ে দিতেছি। ঝিনুক আকাশকে সবকিছু দেখিয়ে দিল। এদিকে আকাশও ঝিনুককে বোঝাতে লাগলো। দেখতে দেখতে কেটে গেল 1 মাস। ঝিনুক আর আকাশ আগের থেকে এখন অনেক বেশি মেলামেশা করে। বলতে গেলে এক কথায় একে অপরকে ছাড়া থাকতে পারে না। ঝিনুক দাঁড়িয়ে আছে লেকের পাড়ে একা একা। এদিকে আকাশ হাতে একটা ফুল নিয়ে ঝিনুককে খুঁজতে খুঁজতে চলে আসলো লেকের পাড়ে। ঝিনুককে দেখে বলতে লাগলো, ঝিনুক, আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি জানো? হঠাৎ আমাকে এত খোঁজার কারণ কি আকাশ?
তোমাকে কিছু কথা বলতে চাই। বলো, কি বলবে? আকাশ ঝিনুকের দিকে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলতে লাগলো, ঝিনুক, আমি এই 1 মাসে তোমাকে অনেকটা ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি চলতে পারি না ঝিনুক। তোমার সাথে কথা না বললে আমার মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলতেছি। ঝিনুক, উই ইউ মেরি মি? আই লাভ ইউ আকাশ। আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। দুজনায় কিছুক্ষণ জড়িয়ে ধরলো। আজকে সারাদিন আর ক্লাস করলো না আকাশ আর ঝিনুক। দুজন সারাদিন ঘোরাঘুরি করে চলে আসলো বাসায়। আকাশ ঝিনুকের রুমে শুয়ে আছে। এদিকে ঝিনুক তার রুমের দরজাটা হালকা চাপিয়ে দিয়ে আকাশের উপরে সে শুয়ে পড়লো। এটা থেকে আকাশ তো অবাক। এই, তুমি এসব কি করতেছো? কেন, তোমাকে আদর করতেছি। আমাকে আদর করবে না বুঝি আকাশ? তা তো করবোই ঝিনুক। এই বলে আকাশ তার ঠোঁটজোড়া ঝিনুকের ঠোঁটের সাথে এক করে দিল। আকাশ বেশি কিছু না ভেবে আস্তে আস্তে ঝিনুকের জামাটা খুলে ফেলতেই দেখতে পেল ঝিনুক শুধু ব্রা পরে আছে। এদিকে ঝিনুক জোরে চিৎকার করতে লাগলো। ঝিনুকের চিৎকার শুনে নিচ থেকে ঝিনুকের মা বাবা দৌড়ে চলে আসলো ঝিনুকের রুমে। আকাশ আর ঝিনুকে এমন অবস্থা থেকে ঝিনুকের আব্বু তো অনেক রেগে যায় আর বলতে থাকে, কুত্তার বাচ্চা, আমার বাড়িতে এসে আবার আমার মেয়ের সর্বনাশ করতে চাইছিলি, তাই না রে? আজকে তোরে এমন হাল করব, কোনোদিন কোনো মেয়ের শরীরে হাত তো দেওয়া দূরে থাক, সামনে গিয়ে দাঁড়াতেও পারবি না। এদিকে শাহিন চৌধুরী তার কোমর থেকে বেল্টটা খুলে আকাশকে পিটাতে লাগলো। এদিকে ঝিনুক কান্নার ভান করে বলছে, আব্বু, আকাশ আমাকে পড়ানোর নাম করে আমার সাথে। তুই চিন্তা করিস না ঝিনুক, এই কুত্তার বাচ্চাকে আজ এমন শিক্ষা দিব, কোনোদিন দেখবি কারো দিকে তাকাবে না। শাহিন চৌধুরী আকাশকে কিছুক্ষণ মারার পর হাবিলদারকে ডেকে বলতে লাগলো, করিম চাচা, একটা হ্যান্ডকাপ নিয়ে আসেন তো। করিম চাচা হ্যান্ডকাপ নিয়ে আসতেই আকাশে 2 হাতে লাগিয়ে টেনে হিঁচড়ে সিঁড়িতে নামিয়ে নিতেছে। এদিকে আকাশের পুরো শরীরে বেল্টের দাগ। গাড়িতে উঠে আকাশকে নিয়ে চলে আসলো থানায়। লকআপে ভরে ডাকতে লাগলো আরও কয়েকজন পুলিশ অফিসারকে। নাহিদ, তামিম, ফারহান, তাড়াতাড়ি আসো তোমরা, আর লাঠিগুলো নিয়ে আসো, একটা মালকে সাইজ করতে হবে। স্যার, আপনাকে কিছু করতে হবে না, আমাদের 3 জনের উপর ছেড়ে দিন, বাকিটা আমরা দেখে নিচ্ছি এখনই। স্যার, আমাকে একটা মোবাইল দিবেন, আমি একজনকে ফোন দিব। এই নে ফোন, তোর কোন বাপকে ফোন দিবি ফোন দে, আজকে দেখি তোকে এই জেল থেকে কে ছাড়িয়ে নিয়ে যায়। আকাশ কোনোরকম তার বাবার নাম্বারটা ফোনে উঠিয়ে ফোন দিল। একবার রিং হতে ওই পাশ থেকে ফোন রিসিভ করলো কায়ুম চৌধুরী। এইদিকে আকাশ বলতে লাগলো, হ্যালো, আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে আজিমপুর থানায়। এদিকে আকাশ ফোনটা কেটে দিল। এদিকে কায়ুম চৌধুরী ফোন দিল আশিক চৌধুরীর কাছে। আশিক চৌধুরী হচ্ছে পুলিশের হেড অফিসার। আশিকের কথায় পুরো পুলিশ চলাচল করে। আশিক, তোমার অফিসার আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমি এখনই প্রধানমন্ত্রীকে ফোন দিতেছি। তোমাকে আর তোমার অফিসারদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আমি দেখতেছি। স্যার প্লিজ ফোন দিবেন না, আমি এখন ফোন দিতেছি এসআই এর কাছে, আর না হয় আপনি আসেন, আমি যাইতেছি থানায়। আমার ছেলের গালে একটা যদি টুকা পড়ে তাহলে তোমাদের পুলিশ বাহিনী দফা রফা করে ছেড়ে দেব, এই বলে দিলাম আমি। কায়ুম চৌধুরী ফোনটা কেটে তার গাড়ি নিয়ে চলে আসলো থানায়। কায়ুম চৌধুরী আসতেই 1 মিনিট পর আশিক চৌধুরী আসলো। দুজনকে দেখে শাহিন চৌধুরী সালাম করে দিয়ে বলতে লাগলো, স্যার, আপনারা এত রাতে এখানে, তাও আবার 2 জন এসেছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হলে বলেন, আমি সমাধান করে দিতেছি। আর রাখো তোমার সমস্যার সমাধান। তুমি কাকে ধরে নিয়ে এসছো জানো? জি স্যার, আমি একটা ছেলেকে ধরে নিয়ে এসেছি। তার এই পৃথিবীতে কেউ নেই, সেই আমার মেয়ের সাথে খারাপ আচরণ করেছে। রাখো তোমার খারাপ আচরণ। তোমার মেয়ে কি কি করতে পারে এসব আমার কানে আগে চলে গেছে। বিখ্যাত বিজনেসম্যান কায়ুম চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরীকে ধরে এনেছো। তাড়াতাড়ি তাকে বাইরে আনো, তা না হলে তোমাদের কি অবস্থা হবে বলে বোঝাতে পারবো না। শাহিন চৌধুরী দৌড়ে গিয়ে আকাশকে জেল থেকে বাইরে নিয়ে আসলো। এদিকে কায়ুম চৌধুরী আকাশকে দেখে জড়িয়ে ধরে বলতে লাগলো, বাবা, তোর কিছু হয় নাই তো? না আব্বু, আমার কিছু হয় নাই। চলেন এখন বাসায় যাই। চল যাই। শাহিন চৌধুরী, আপনার মেয়েকে বলে দিয়েন আমি আবারও আগের রূপে ফিরে এসেছি। এখন আমি যেইভাবে আপনার মেয়েকে ঘুরাবো শুধু দেখবেন।
আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, তাই না? তাকে যদি আমি কিছু না করেছি তাহলে আমি আকাশ চৌধুরী না। এই বলে আকাশ এবং কায়েম চৌধুরী গাড়িতে বসে পড়ল। কিছুক্ষণের মধ্যে দুজন চলে আসলো বাসায়। আকাশ তার রুমে প্রবেশ করে শার্টটা খুলে রেখে বিছানায় শুয়ে পড়ল। এদিকে পারভিন বেগম আকাশের পুরো শরীরে বেল্টের দাগ দেখে বলতে লাগলো, আমার ছেলের এমন অবস্থা করেছে কে? তাকে এখনো কিছু করো নাই কেন তুমি? আম্মু, আমার কিছু হয় নাই। আর আব্বু, তুমি কাউকে কিছু করো না। এখন আমি সবাইকে দেখাবো এই আকাশ কি জিনিস। আমার সাথে এতদিন খেলা করেছি, আমিও না হয় ওদের সাথে একটু খেলা করি। এখন যাও, গিয়ে ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে অনেক। যাইতেছি। পারভিন আর কায়েম চলে গেল আকাশের রুম থেকে। চলুন দেখে আসি ওইদিকে কি হচ্ছে ঝিনুকের সাথে। আব্বু, তুমি আকাশকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। সে তোমার মেয়ের সাথে এমন করেছে। তোর লজ্জা করে না এসব বলতে? নিজে নিজে এসব করে অন্য ছেলের গাড়ে সব অপরাধ চাপিয়ে দিয়েছিস। তুই না বলেছিলে আকাশের কেউ নেই এই দুনিয়াতে? আকাশের আসল পরিচয় জানিস নাকি তুই? আপু, আমি সত্যি বলতেছি, আকাশের কেউ নেই এই দুনিয়াতে। সে নিজে আমাকে বলেছে। আকাশ হচ্ছে টপ বিজনেসম্যান কাইম চৌধুরীর একমাত্র ছেলে আকাশ চৌধুরী। তোর জন্য আজকে আমার চাকরি নিয়ে টানা হাঁচড়া করতে হচ্ছে। আল্লাহ ভালো জানে কালকে আমার উপর কী রিয়াকশন আসে উপর থেকে। আমি বিশ্বাস করি না আব্বু তোমার এইসব কথা। তুমি সব বানিয়ে বানিয়ে বলতেছো, তাই না? বানিয়ে বলে আরও আগেই বলতে পারতাম। যেটা সত্যি ওটাই বলেছি। এখন বেশি চিন্তা না করে গিয়ে ঘুমা, যা হবার কালকে দেখা যাবে। ঝিনুক চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে শুয়ে ভাবতে লাগলো আকাশের কথা। ভাবতে ভাবতে কখন যে সকাল হয়ে গেছে খেয়ালই নেই ঝিনুকের। এদিকে আকাশ তার আগের স্টাইল মেরে গ্যারেজ থেকে BMW কারটা নিয়ে চলে গেল কলেজে। এত দামি গাড়ি দেখে সবাই হাঁ করে তাকিয়ে আছে গাড়ির দিকে। কিছু মানুষ তো অধিক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির ভেতরে কে তাকে দেখার জন্য। গাড়িটা পার্ক করে সবাইকে চমকে দিয়ে আকাশ গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসলো। আকাশকে দেখে তো সবাই অবাক। এইটি না, এটা আকাশ না? এটাই তো আকাশ, কিন্তু একদিনে তার এত উন্নতি কি করে? ঝিনুকদেরও তো এত টাকা নেই যে তারা BMW কার কিনবে। বেশি কথা না বলে ঝিনুককে ফোন লাগা। তাকে তাড়াতাড়ি বল কলেজে আসার জন্য। ঠিক বলেছিস, আমি এখনই ফোন দিতেছি ঝিনুককে। এদিকে ঝিনুক রেডি হয়ে কলেজের সামনে চলে এসেছে। এমন সময় তার হাতে থাকা ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে টিনা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওই পাশ থেকে টিনা বলতে লাগলো, ঝিনুক তুই কোথায়? তাড়াতাড়ি কলেজে আয়, এদিকে তো একের পর এক চমক হচ্ছে আমাদের সাথে। আমি তো কলেজেই আছি। কোথায় কি হচ্ছে আমাকে বল। পার্কের দিকে আয়, আমরা ওইখানেই দাঁড়িয়ে আছি। ঝিনুক পার্কের কাছে এসে দেখতে পেল আকাশকে। সবাই আকাশের সাথে ছবি তুলছে। এটা দেখে তো ঝিনুক পুরোই অবাক। ঝিনুক আকাশের কাছে গিয়ে বলতে লাগলো, আকাশ, সরি, আমি বুঝতে পারি নাই যে তোমার সাথে এমনটা করব। এখন আমার টাকা আর ধন সম্পদ দেখেছো, তাই আমার কাছে এসেছো, তাই না? আমি সব কিছুই বুঝি। আমি কচি খোকা না যে কিছুই বুঝবো না। আজ থেকে তোমার আমার সম্পর্ক এইখানেই শেষ। তুমি আর কোনোদিন যোগাযোগ করার চেষ্টাও করবে না, এই বলে দিলাম। আকাশ প্লিজ, আমার কথাটা শোনো প্লিজ। আকাশ আকাশ কোনো কথা না বলে সবার সাথে চলে গেল অন্য সাইডে। এদিকে একবার ঝিনুক BMW কারের দিকে তাকায়, আবার আকাশের দিকে। ঝিনুককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে মিনা এসে বলতে লাগলো, ঝিনুক, তুই অনেক বড় একটা ভুল করে ফেলেছিস। আকাশ সত্যি তোকে অনেক ভালোবাসতো, কিন্তু তুই প্রতিশোধের নেশায় আকাশের সাথে যেটা করলি, এখন দেখ আকাশের পেছনে কত মেয়ে পড়ে আসে জাস্ট একটু কথা বলার জন্য। আসল পরিচয় জানলে কি করবে বুঝতে পারছিস? আমার ভুল হয়েছে মিনা, আমার ভুল হয়েছে। আম্মু ঠিকই বলে আমাকে, যখন সব হারিয়ে ফেলবি তখন বুঝবি হারানোর কি বেদনা। এখন আমি হারানোর বেদনা অনুভব করতে পারছি। থাক, কান্না করিস না ঝিনুক। তুই তোর আব্বু আম্মুকে নিয়ে আকাশদের বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে দেখ ওরা কি বলে। আমি আজকেই যাব। আকাশকে আমার পাইতেই হবে। আমি যে আকাশকে অনেক ভালোবেসে ফেলেছি রে। ঝিনুক কান্না করতে করতে চলে গেল বাড়িতে। এদিকে আকাশ দাঁড়িয়ে আছে লেকের পাড়ে।
আকাশের পেছনে ফারুক, রহিম, সিয়াম আরও অনেকজন আছে। এমন সময় প্রিন্সিপাল স্যার এসে আকাশকে বলতে লাগলো, আকাশ, তোমার পড়ালেখা তো আর আগেই শেষ হয়েছে, এখন তুমি তোমার আব্বু আম্মুর কাছে চলে গেছো। তাই বলছিলাম কি, তুমি আর কলেজে না আসলে ভালো হবে। এমনিতে তোমার পরিবারের উপরে অনেক শত্রু লেগে আছে মারার জন্য তোমাদের। প্রিন্সিপাল স্যার, সামনেই নবীনবরণ অনুষ্ঠান, ওইটা শেষ করে আর কলেজে আসবো না আমি। ঠিক আছে, আর তো মাত্র 5 দিন রয়েছে নবীন বরণ অনুষ্ঠানের। তুমি না হয় এই কদিন কলেজে এসো না। ঠিক আছে স্যার। এ বলে প্রিন্সিপাল স্যার চলে গেল। এদিকে ফারুক দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ফারুককে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলতে লাগলো, ফারুক ভাই, আমার আসল পরিচয় এতদিন লুকিয়ে রেখেছিলাম, কারণ আমাকে আমার আব্বু বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন আমি আবারও আব্বু আম্মুর কাছে চলে গেছি। আপনারা ভালো থাকবেন, আর কখনোই হয়তো দেখা হবে না আপনাদের সাথে। আকাশ, আমি তোমাকে ছোট ভাইয়ের মতো এতদিন দেখে এসেছি। তুমি একমাত্র আমার কাছের মানুষ, আমার মনের কথা সব বুঝতে তুমি। এখন তুমি চলে যাইতেছ, আর কার সাথে আমার মনের কথা শেয়ার করব? ভাই, আমি ব্যবস্থা করে দিয়েই যাব, আপনি ক্লাসে যান, আমি আসতেছি। এই বলে মেঘ চলে আসলো ইন্টার ফার্স্ট ইয়ারের রুমে। আকাশকে দেখে সবাই সেলফি নিতে এসেছে, কিন্তু আকাশ তাদেরকে সেলফি তুলতে বারণ করেছে। আকাশ সোজা চলে গেল একটা মেয়ের কাছে। ফারিয়া আপু, তোমার সাথে কিছু কথা ছিল, আমার সাথে একটু আসতে পারবে বাইরে? আমার সাথে আপনি কি কথা বলবেন ভাইয়া? আপনি বাইরে আসেন, আপনার সাথে কথা আছে, সব শুনতে পারবেন। ঠিক আছে, চলেন। আকাশ ফারিয়াকে নিয়ে চলে আসলো লেকের পাড়ে। দুজন বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, ফারিয়া আপু, আপনাকে একজন পছন্দ করি। আপনি এই কলেজে ভর্তি হবার পর থেকেই আপনার পিছনে ঘোরাঘুরি করতেছি, আপনি নিশ্চয়ই দেখতে পাইছেন। আপনি ফারুক ভাইয়ের কথা বলতেছেন নাকি? ফারুক ভাই, আপনাকে অনেক পছন্দ করি। আমি তো আর এই কলেজে থাকবো না, ফারুক ভাইকে কষ্ট দিয়েন না আপনি। আপনি বলতেছেন কেন? আপনার ফারুক ভাই এসে বলতে পারে নাই আমাকে যে পছন্দ করে উনি? আচ্ছা, আপনি এখানে দাঁড়ান, আমি ফারুক ভাইকে পাঠাচ্ছি। ঠিক আছে। আকাশ চলে গেল ফারুকের কাছে। ফারুককে কোনো রকম বুঝিয়ে টুজিয়ে পাঠিয়ে দিল ফারিয়ার কাছে। এদিকে আকাশ তার BMW কারটা নিয়ে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই পারভিন বেগম এসে দরজা খুলে দিল। বাবা এসেছিস, তুই আয়, ভিতরে আয়। আম্মু, কাল থেকে আমি অফিসে জয়েন করব, আব্বুকে বলে দিও আমাকে সব কিছু বুঝিয়ে দিতে। ঠিক আছে, তোর আব্বু আসুক, পরে আমি বলবো। নে যা, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করতেছি তোর জন্য। আম্মু, আসতেছি। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে সেই খাওয়া দাওয়া করে তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে আছে। এদিকে পারভিন বেগম আকাশের মাথায় হাত বুলিয়ে দিতেছে আর বলতেছে, আকাশ বাবা, তুই চলে যাওয়ার পর তোর জন্য তোর বাবা অনেক কান্না করেছে। তুই হয়তো দেখতে পাসনি, আমি দেখেছি। তোর আব্বু তোর জন্য অনেক কান্না করেছিল। আজকে অনেক খুশি তোর আব্বু, তুই আবার বাড়িতে চলে এসেছিস। এখন শুধু তোর বিয়েটা দেওয়া বাকি আছে। তোর পছন্দের কোনো মেয়ে থাকলে আমাকে বল, আমি তার আব্বু আম্মুর সাথে কথা বলে তাকে চৌধুরী বাড়ির বৌমা করে নিয়ে আসবো। আম্মু, যখন সময় হবে তখন আমি নিজেই তোমাদেরকে বলবো। ঠিক আছে, এখন তাহলে তুই তোর রুমে গিয়ে ঘুমা। তোর আব্বু আসলে ডাক দিবনে তোকে। আমি তোমার কোলেই ঘুমাবো, অনেকদিন তোমার কোলে ঘুমাই না, আজকে শান্তিতে একটু ঘুম দিব। ঠিক আছে, তাহলে ঘুমা এইখানে। পারভিন বেগম টিভি দেখতে লাগলো। এদিকে পারভিন বেগমের কোলে মাথা রেখে আকাশ ঘুমিয়ে পড়ল। বিকেল 3টায় আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। পারভিন বেগম দরজা খুলতেই দেখতে পেল হাসিব, ঝিনুক এবং ঝিনুকের আম্মু দাঁড়িয়ে আছে। তাদের দেখে পারভিন বেগম বলতে লাগলো, কে আপনারা? এখানে কি চান? কায়েম চৌধুরী আছে কিনা বাসায়? আছে, ভিতরে আসেন আপনারা। ওগো শুনছো, তোমার সাথে কারা যেন দেখা করতে এসেছে, একটু নিচে আসো। এই সন্ধ্যাবেলায় আবার কে এসেছে? চল তুমি গিয়ে দেখি। কায়েম চৌধুরী তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে চলে আসলো নিচে। এসে থেকে হাসিব চৌধুরী বসে আছে, পাশে তার স্ত্রী এবং মেয়ে। হাসিব চৌধুরী কায়েমকে দেখে বলতে লাগলো,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসিফ চৌধুরী, এইখানে কিসের জন্য এসেছেন আপনারা? তা ও আবার একা আসেননি, পুরো পরিবার নিয়ে এসেছেন। আসলে স্যার, আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে। আমি তাদের দুজনকে বিয়ে দিতে চাই, আপনি যদি আপত্তি না করেন। আমার ছেলে? হ্যাঁ, আমার ছেলেকে জেলে নিয়ে আবার বেল দিয়ে পিটিয়েছো। তোমার তো ভাগ্য ভালো, এখনো আমার বডিগার্ডরা তোমাকে গুলি করে মারে নাই। তাদেরকে ডাকার আগেই তোমার মেয়ে আর স্ত্রীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। আমি আপনার পায়ে পড়তেছি, প্লিজ আপনি এমন করবেন না। ঝিনুক যদি আকাশকে না পায় তাহলে সে আত্মহত্যা করবে। আমার একটিমাত্র মেয়ে, আপনি দয়া করে আপনার ছেলেকে ভিক্ষা দিন। আকাশ, তুমি কি এই মেয়েকে এখনো চাও না কি চাও না? আব্বু এখন আমার আসল পরিচয় পেয়ে গেছে, তাই তো আমার কাছে দৌড়ে এসেছে ভালোবাসা ভিক্ষা নিতে। আর আমি যখন ভালোবেসেছিলাম তখন তার গায়ে লাগে নাই আমার ভালোবাসা। হাসিব চৌধুরী, আপনার মেয়েকে সব সত্যি কথা বলতে বলেন। আমার সাথে কি ঘটেছিল কালকে? ঝিনুক, তুই সত্যি করে বলবি নাকি আমার বেল্ট খুলে তোকে আঘাত করতে হবে? আপু, আকাশ কিছু করতে চায় নাই, আমি ইচ্ছে করে আকাশকে ফাঁসিয়েছি। আকাশ, আমাকে মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। তুমি আমাকে যেইভাবে রাখবে আমি ওইভাবেই থাকবো। প্লিজ, তবুও আমাকে ছেড়ে দিও না। ঠিক আছে, আজ থেকে তুই আমার বাসার কাজের লোক হয়ে থাকবি এই বাসায়। কিন্তু আমি তো রান্না পারি না। তুই রান্না পারিস না কি পারিস না এটা তোর ব্যাপার। আজ থেকে তুই এই বাসায় থাকবি। ওই যে ওইটা কিচেন, অনেক বড় রুম ওইটা। আজ থেকে তুই ওই রুমে থাকবি, যখন যা চাই তাই এনে দিতে হবে। ঠিক আছে, আমি রাজি আছি। আম্মু, আব্বু, তোমরা চলে যাও। আমি এই বাড়িতে থেকে আকাশের মন জয় করেই ছাড়বো। আমি আবারও তার মনে আমার জন্য ভালোবাসা জাগাবো। তোমরা চলে যাও। মারে, আজকে আমি অসহায় তোর কাছে। আমি একজন বাবা হয়েও তোর জন্য কিছু করতে পারলাম না। আব্বু, তুমি অনেক কিছু করেছো আমার জন্য। আজ থেকে আমি করব আমার শ্বশুর শাশুড়ি আর স্বামীর জন্য। হাসিব তার স্ত্রীকে নিয়ে চলে গেল বাড়িতে। এদিকে ঝিনুক তার ব্যাগটা নিয়ে চলে গেল রান্নাঘরে। ঝিনুক, ঝিনুক, আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আসো 5 মিনিটের মধ্যে। আনতেছি এক্ষুনি। ঝিনুক তাড়াতাড়ি করে চুলোয় পানি বসিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে সবার জন্য কফি বানিয়ে আনলো ঝিনুক। সবাইকে কফি বানিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে ঝিনুক। এমন সময় আকাশ বলতে লাগলো, ওয়াক থু, এটা কি কফি বানিয়েছো? এই বলে আকাশ পুরো গরম কফিটা ঝিনুকের শরীরে ঢেলে দিল। এদিকে ঝিনুক চিৎকার করছে, আমু গো, আমাকে বাঁচাও। এই একদম চুপ। এই বাড়িতে জাস্ট আমি সাউন্ড করতে পারবো, তুই চুপচাপ শুনবি। এখন থেকে তোর উপর অত্যাচার শুরু করা হবে, দেখে নিস কি অত্যাচারটাই না করি। আকাশ, কি হচ্ছে এসব? আম্মু, তোমরা কোনো কথা বলবে না। সে আমার বউ হতে এসেছে, তাই না? আমিও দেখতে চাই তার মধ্যে কত পার্সেন্ট যোগ্যতা আছে আমার বউ হওয়ার। এই বলে আকাশ চলে গেল তার রুমে। এদিকে ঝিনুক চলে আসলো রান্নাঘরে। ড্রেস চেঞ্জ করতে যাবে এমন সময় দেখতে পেল যে এখানে গরম কফি ঢেলে দিয়েছে, ওইখানে ফোসকা পড়ে গেছে। এটা দেখে ঝিনুক কান্না করে দিল। এদিকে পারভিন বেগম তার ঘর থেকে একটা মলম এনে ঝিনুকের যেইখানে খুব ফোসকা পড়ে গেছে ওইখানে মলমটা লাগাতে লাগাতে বলতে লাগলো, আমার ছেলে এতটাও খারাপ না, দেখবে কিছুদিন গেলেই তোমাকে মেনে নিবে। এই মলমটা লাগাবে, প্রতিদিন দেখবে ঠিক হয়ে গেছে। তুমি চালটা নিয়ে ভাত বসিয়ে দাও, আমি রুমের থেকে আসতেছি। ঠিক আছে আম্মু। ঝিনুক ড্রেস চেঞ্জ করে ভাত বসিয়ে দিল। কিছুক্ষণ পর পারভিন বেগম এসে ঝিনুককে রান্না করা শেখাচ্ছে। এদিকে আকাশ বারান্দায় দাঁড়িয়ে ঝিনুককে দেখছে আর মনে মনে বলছে, আমাকে তোমার আব্বু বেল্টের আঘাত করেছে, এর প্রতিশোধ আমি তোমার উপরে নেব, দেখে নিও। মাত্র তো শুরু করলাম, আস্তে আস্তে দেখবে আরও কি কি অত্যাচার করি তোমার উপর। এসব বলছে মনে মনে আকাশ। তার পাশে কখন যে কায়েম চৌধুরী এসে দাঁড়িয়েছে এটা আকাশ বুঝতেই পারেনি। আকাশ, মেয়েটা কিন্তু আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা আছে। তুই আর যাই করিস না, মেয়েটা অত্যাচার করিস না। মেয়েটার অনেক জায়গায় নাকি ফুলকা পড়ে গেছে, তোর আম্মু বলল।
আব্বু, তোমার ছেলে কিন্তু এতটাও খারাপ না, এটা তুমি ভালো করেই জানো। আমি জাস্ট 1 মাস দেখব ঝিনুককে, এরপর বিয়ে করব। ঠিক আছে, তোর কাছে যেটা ভালো লাগে এটাই কর, আমি বাধা দেব না। আর কাল থেকে তো অফিসে যাবি, তাই না? আব্বু, কাল থেকে অফিসে যাব। রাত 8টা। আকাশ চলে আসলো নিচে, এসে দেখে খাবার রেডি করে বসে আছে সবাই। আকাশ খাবার টেবিলে বসতে ঝিনুক এসে খাবার বেড়ে দিল। আকাশ একবার ঝিনুকের দিকে তাকিয়ে খাবার খাওয়া শুরু করলো। খাওয়া দাওয়া শেষ করে যে সিঁড়ি দিয়ে উঠতে যাবে, এমন সময় মা সিঁড়িতে দাঁড়িয়ে আকাশ বলতে লাগলো, আম্মু, ঝিনুককে একটা নীল শাড়ি পরিয়ে দিয়ে আমার রুমে পাঠিয়ে দাও। এই বলে আকাশ চলে গেল রুমে। এদিকে ঝিনুক তো মহা খুশি। সে তাড়াতাড়ি খাবার খেয়ে একটা নীল শাড়ি পরে চলে গেল আকাশের রুমে। গিয়ে দেখে আকাশ বিছানায় শুয়ে আছে। ঝিনুককে দেখে শোয়া থেকে উঠে বসলো আর বলতে লাগলো, বাহ, নীল শাড়িতে তো ঝিনুককে পরি পরি লাগতেছে। দাঁড়িয়ে আছো কেন? দরজাটা বন্ধ করে এইখানে আসো। ঝিনুক দরজাটা বন্ধ করে চলে আসলো আকাশের কাছে। আকাশ তার বিছানা থেকে নিচে নেমে আসলো। ঝিনুকের শাড়িটা আস্তে আস্তে খুলতে লাগলো। ঝিনুক আকাশকে বাধা দিতেছে না। শাড়িটা খোলা শেষ করে আকাশ ঠাস করে ঝিনুকের 2 গালে 2টো চড় মেরে বলতে লাগলো, আমি তোর শাড়ি খুললাম, তুই একটুও বাধা দিলি না? এটাই তোর ভালোবাসা? এইখানে আমি না থেকে অন্য কেউ থাকলে তুই মনে হয় তাকেও বাধা দিতি না, তাই না? আকাশের চড় খেয়ে ঝিনুক কান্না খুলে দিল। এদিকে ঝিনুকের ঠোঁট থেকে রক্ত পড়ছে। এটা দেখে আকাশের কিছুটা খারাপ লাগছে। এটা দেখে আকাশ বলতে লাগলো, শাড়িটা পরে নিচে চলে যা আর গিয়ে ঘুমা। সকাল 6টায় উঠে আমাকে ডেকে দিবি। যদি 1 মিনিট দেরি হয় তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে, আমি ডেকে দিব 6টায়। এই বলে ঝিনুক শাড়িটা নিয়ে চলে আসলো নিচে। ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে গেল। ভোর 5টা। এমন সময় ঝিনুক ঘুম থেকে উঠে চলে গেল আকাশের রুমে। এসে দেখে আকাশ জেগে আছে। এই যে শুনছেন, এখন ওঠেন, 6টা বাজছে। আকাশ ঝিনুকের হাত ধরে টান মেরে তার বুকের উপরে ফেলে দিয়ে ঝিনুকের ঠোঁটজোড়া কামড়ে ধরে। বেশ কিছুক্ষণ ঝিনুকের ঠোঁটজোড়া চুষে তাকে ছেড়ে দিল আর বলতে লাগলো, যাও, আমার জন্য কফি বানিয়ে আনো। আচ্ছা, আনতেছি। ঝিনুক চলে গেল নিচে। আকাশের জন্য কফি বানিয়ে দিয়ে চলে আসলো। নিচে এসে রান্না বসিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রান্না শেষ করে টেবিলে সব সাজিয়ে রাখলো ঝিনুক। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। এই 2 মাসে ঝিনুকের ওপর অনেক অত্যাচার করেছে আকাশ। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় কাইম চৌধুরী বলতে লাগলো, আকাশ, এখন তো বিয়েটা কর, মেয়েটা অনেক শুকিয়ে গেছে। তুই যে অত্যাচার করেছিস মেয়েটাকে। আব্বু, ভাবছি আমি বিয়েটা করে ফেলবো। ঝিনুক, তোমার আব্বু আমাকে ফোন করে বলো কালকে আসার জন্য। ঠিক আছে, আমি এখনই ফোন দিয়ে বলতেছি আসার জন্য কালকে। কথা বলে আমার রুমে আসো। আবার অত্যাচার করবে নাকি আমার উপর? আর অত্যাচার করবো না তোমার উপর, আসো তুমি। আকাশ চলে গেল তার রুমে। এদিকে ঝিনুক তার মা বাবার সাথে কথা বলে চলে আসলো আকাশের রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের কাছে আসতেই আকাশ ঝিনুককে জড়িয়ে দিল। সরি, তোমার উপর অনেক অত্যাচার করেছি এই 2 মাস। এটা আমার জন্য কিছুই না, তোমাকে অনেক ভালোবাসি আকাশ। আমি আসলে তোমাকে একটু বাজিয়ে দেখছিলাম। আমিও তোমাকে অনেক ভালোবাসি। এ বলে আকাশ ঝিনুককে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকাল 7টা। ঝিনুক আকাশের কাছ থেকে উঠে যেই চলে যেতে যাবে, এমন সময় আকাশ বলতে লাগলো, কোথায় যাইতেছো? আম্মু হয়তো একা একা রান্না করতেছে, আমি গিয়ে আম্মুকে সাহায্য করি। যাইতে হবে না, আম্মু একাই পারবে রান্না করতে, তুমি শুয়ে থাকো। আর শুয়ে থাকতে পারবো না, এখন আমাকে ছাড়ো, আমি নিচে যাই। ঠিক আছে, যাও। ঝিনুক চলে গেল নিচে। পারভিন বেগমের সাথে হাতে হাত মিলিয়ে রান্না করে ফেলল। সকালে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঝিনুককে দরজা খুলতে দেখতে পেল তার মা বাবা দাঁড়িয়ে আছে। তাদের দেখে ঝিনুক তাদেরকে জড়িয়ে ধরল। চল ভিতরে যাই এখন। চলো। ঝিনুক তার মা বাবাকে নিয়ে চলে আসলো ভেতরে। সবাই সোফায় বসে আছে। এমন সময় কাইম চৌধুরী বলতে লাগলো, হাসিব চৌধুরী, আপনার মেয়ে তো আমার ছেলের মন জয় করে ফেলেছে। এখন আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। বিয়ের ডেট ঠিক করেন না আপনারা? আব্বু, কোনো অনুষ্ঠানের দরকার নেই। আজকে রাতে কাজে ডেকে আমাদেরকে বিয়ে পড়িয়ে দিবে।
তোরা যখন অনুষ্ঠান করতে বারণ করেছিস তাহলে আর কি বলবো, রাতে কাজী ডেকে না হয় বিয়ে দিয়ে দিই। এটাই ভালো হবে। সবাই বসে গল্প করতে লাগলো। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে খেয়ালই নেই তাদের। তিনজন মিলে রান্না করে ফেললো, রাতে খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ঝিনুক গিয়ে দরজা খুলতে তাকে কাজী সাহেব দাঁড়িয়ে আছে। কাজীকে ভেতরে নিয়ে আসলো ঝিনুক। কিছুক্ষণের মধ্যে কাজী আকাশ আর ঝিনুকের বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। রাত প্রায় 12টা, সবাই বসে গল্প করছে। এমন সময় পারভিন বেগম বলতে লাগলো, আকাশ, ঝিনুককে নিয়ে রুমে যা, অনেক রাত হয়েছে। আম্মু, যাইতেছি। এই বলে আকাশ ঝিনুককে নিয়ে চলে আসলো তার রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে আকাশ ঝিনুককে কোলে তুলে নিল। ওই দিন তো আদর করতে পারি নাই, আজকে তোমাকে এমন আদর করব, এমন আদর করব যাতে 7 দিন বিছানা থেকে উঠতে না পারো। তাই নাকি? আচ্ছা, দেখা যাবে কয়দিন বিছানায় শুয়ে থাকি। এখন তোমার কাজ তুমি করো, আর আগে তোমার পাঠক পাঠিকাদেরকে বলো যে এখন তুমি বাসর করবে, তাই সবাইকে বিদায় নিতে। এই যে পাঠক পাঠিকারা, আর কোথাও দেখবেন, এখন তো শান্তিতে বাসর করতে দেন আমাদের। আবারও কিন্তু নতুন গল্পে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।